আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে। তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, যার ধ্যান স্বপ্ন, যার জীবনী শক্তি সাধনা, সে আমাদের এই টরন্টো শহরের গানের পাখি, আমাদের অনেক প্রিয় সেই ফারহানা শান্তা। কেমন আছো শান্তা? খুব ভালো আছি বাবু আপা। তুমি কোথায় কাজ করছো এখন? আমি তো ডেন্টাল অফিসে কাজ করি। আমি সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছি। এই তো 13 বছর হয়ে গেল এই প্রফেশনে। সাথে সাথে গানেরও চর্চা হচ্ছে তেমনি করে। একদম একদম। আম, এখন জানি তুমি তোমার সময়টা এখন একটু অন্যরকম, আমাদের সময়টাই অন্যরকম। ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, কি পড়তে চলে গেছে বাইরে, কেউ চাকরি করছে তোমার। তো এখন তুমি তো অনেকটা সময় একা একা থাকো, কেমন যাচ্ছে দিনকাল? সময়ের কথা যেটা বলতে চাই সেটা হলো যে সময় মাঝে মাঝে যখন বেশি ব্যস্ত থাকি মনে হয় এত কম কেন। হ্যাঁ, খুব তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর যখন একটু কাজের চাপ কম কম থাকে তখন বেশি ফিল করি বাড়িটা খালি হয়ে গেছে, বাচ্চারা নেই কাছে, তো খুব খারাপ লাগে। ওই সময়টা কি আরো সঙ্গীতে ডুবে থাকো? হ্যাঁ, গান শুনি, গান শিখি, শিখে যাচ্ছি, এই তো। খুবই ভালো লাগে। তো তোমার এই মধুর কণ্ঠে গানটা, প্রথমে একটা গান শুনে ফেলতে চাই। আরো অনেক গল্প করার আগে একটা গান শুনে ফেলি তোমার কণ্ঠে। ঠিক আছে, প্রথমে তাহলে স্বদেশ পর্যায় দিয়ে শুরু করি আজকে, কেমন? হুম। রবি ঠাকুরের স্বদেশ পর্যায়ের গান। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ। একদম মুগ্ধতায় ডুবে ডুবে থাকি তোমার যখনই শুনি তোমার গানগুলি। তোমার ছোটবেলার কথা একটু শুনি। কেমন করে আমাদের ছোট্ট শান্তা গান শিখতে শুরু করলো, কেমন করে ছোট্ট শান্তা ছিল, সেই ছোটবেলার কিছু গল্প শুনি। কেমন করে শুরু করলে গান গাইতে? আমার হাতে খড়ি হয় বাড়ি থেকেই। আমার ছোট ফুপু গান করতেন, আমার মা গান করতেন। হ্যাঁ, তো 3.5 বছর বলবো, একদম 3.5-4 থেকেই শুরু হয় গানের তালিম, যেটাকে বলে। বুঝতাম না অনেক সময়। তখন তো বেশি হতো কি যে কবিতা আবৃত্তি, দেখা যেত যে আমার ভাই কবিতা পড়লে দেখা গেল যে ওটা ওর মুখস্থ হওয়ার আগেই আমি বলতে থাকতাম। কথা ভাঙা ভাঙা, তারপরেও তো সবাই খুব অবাক হয়ে যেত যে ওরা জোরে জোরে পড়ছে আর আমি শুনে শুনে শিখছি। হ্যাঁ, তখন আমি স্কুলে যাইনি। তো ছোট ফুপুর কাছে হাতে খড়ি, মা মা গান শেখাতেন। তারপরে তো শুরু হলো ওস্তাদের কাছে গান শেখা। কার কাছে শিখলে? ফাইজুর রহমান, উনি মারা গিয়েছেন। ওনার কাছে শুরু হয় হাতে খড়ি, একদম যে প্রথম যদি বলি কোনো ওস্তাদ। তারপরে তো পড়াশোনা করলাম মিউজিকেই পুরোটা, এবং আমি গ্র্যাজুয়েশন করেছি কিন্তু মিউজিকে, গভর্নমেন্ট মিউজিক কলেজ থেকে পাশ করেছি। আচ্ছা। এবং এখনো পর্যন্ত শিখে যাচ্ছি, জানি না কতটুকু পারছি গাইতে, বা চেষ্টা করে যাচ্ছি। এইটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। একজন শিল্পী কিন্তু কখনোই শেখা থামে না। তার যদি শেখা শেখা শেষ হয়ে যায় তাহলে কিন্তু তার শিল্পত্ব নষ্ট হয়ে যায় নাকি। একজন শিল্পীকে প্রতিদিনই আমাদের শিখতে হয়, প্রতিদিনই আমরা শিখি, দেখি, জানি, শুনি এবং শিখি। এটাই সবচেয়ে বড় কাজ আমার মনে হয়। এর মধ্যে যেমন আনন্দ, তেমন নিজেকেও খুঁজে পাওয়া, আরও অনেক গভীর করে জানা, আরও গভীর করে শেখা শিল্পটাকে। একদম। আর আমার যেটা মনে হয়, আমি যত শিখছি বা যত জানছি, মনে হয় কিছুই করতে পারিনি, কিছুই জানি না। সত্যি আমি ফিল করি যে কি করছি আমরা, আমি তো কত কিছু জানি তৃষ্ণা! না। তোমার এই যে তৃষ্ণা, এটাই তোমাকে কিন্তু আরো অনেক বেশি শেখাচ্ছে, জানো শান্তা। তুমি আরো বেশি এই জন্য ডুবে থাকতেছো সঙ্গীতের মধ্যে। তো এখন কার কার কাছে শিখছো? এখন আমি ওই যে জয়তী চক্রবর্তী, ওনার কাছে অনলাইনে শিখি। জাস্ট কোভিডের সময় থেকে শুরু করেছি, 3 বছর হয়ে গেল এখন। খুব আর মাঝে মাঝে
সাদি মোহাম্মদ আমার গুরু, পাপিয়া সারোয়ার, শামিমা পারভিন ক্লাসিক্যালে, ওনাদেরকে ফোন করে, এবং লিলি ইসলাম, হ্যাঁ, ফোন করলেই বলবে এই ফোন করিস না কেন, একটা গান শিখাই। হ্যাঁ, মানে আমি দেখা যায় যে একটু ফাঁকিবাজি আছি, সময় করতে পারি না, কিন্তু ওনারা সবসময় বলে যে তুমি ফোনে আসো, গান নিয়ে আসো, আচ্ছা এই গানটা শেখ, এটা শেখাবো, কবে ফ্রি থাকবি। মানে কতটা ভালোবাসেন এখনো, কতটা যত্ন করেন যে কবে ফ্রি আমি থাকবো সেই অনুযায়ী ওনারা শেখাবেন। মানে আমি কতটা লাকি। তুমি লাকি, প্লাস আমি যতটুকু জানি আমাদের শান্তা, ও গানের জন্য এত নিবেদিত প্রাণ, ওকে মনে হয় যদি বলি এখন গান গাইতে হবে, ও গান গাইবে। কারণ ও ভালোবাসে গানটাকে, এতটা গভীরভাবে ভালোবাসে, অনুভব করে, এটাই তার সবচেয়ে সুন্দর একটা শিল্পী মন। আরেকটা গান হয়ে যাক। তাহলে পূজা পর্যায়ের একটি গান শোনাই। দর্শকদের বলছি যে এটা আমার বিশ্বাসের গান, এটা আমার মনে হয় এই গানটা যখনই আমি গাই মনে হয় যে কবিগুরু যেন আমার জন্যই লিখেছেন। আমার মনে হয় সবার ভালো লাগবে, সবার প্রাণের গান, সবার মনের গান। শুরু করছি। অনেক দিয়েছো না আমায়, অনেক দিয়েছো না, আমার বাসনা তবু পুরিল না, দীন দশা ঘুচিল না, অশ্রুবারি মুছিল না, অনেক দিয়েছো না আমায়, অনেক দিয়েছো না। আহা, অনেক দিয়েছো নাথ, আসলে না কতটা পেয়েছি এখনো, সেই জন্য আমরা ভালো আছি এখনো। অনেক অনেক কৃতজ্ঞতা অনেক তার কাছে। কৃতজ্ঞতা। এটাই গানটার মধ্যে পুরো কথা যেন একদম বসানো, জীবনের কথাগুলো, যেমন দিয়েছো জীবন ও মন, প্রাণ ও প্রিয় পরিজন। সত্যি তো, এই যে তোমরা আছো, তোমরা ভালোবাসছো, বা যারা আমার গান ভালোবাসেন, সত্যি আমি তো অনেক পেলাম। সেই জন্য তুমি অনেক ভালো আছো। আমি তোমাকে দেখি তো, তোমাকে দেখলেই বোঝা যায় তুমি অনেক ভালো আছো, ভালো আছো, থাকবে, ভালো থাকবে যতদিন তুমি এইভাবে থাকবে। তুমি বাংলাদেশে গেলে, কলকাতায় গেলে, নচিকেতার সঙ্গে অনেক কাজ করলে, তোমার অনেক অনেক কাজ, সেই কাজের একটু কথা শুনি। নচিকেতার সাথে কাজ করার অভিজ্ঞতা একটি ভিন্ন রকম। চিনি না, জানি না, কাউকেই চিনি না। আসলে প্রবাসী জীবন এটা একটা খুব কষ্টের জীবন আমি মনে করি। আসলে আরেকটা জিনিস বলবো, যারা যেখানে থাকে ওই জায়গাটা হয়তো বা পছন্দ একটু কম করে, যে দেশের ওনারা ভাবছেন না প্রবাসেই মনে হয় যত শান্তি, যত সুখ, কিন্তু আমি বলবো দেশেই শান্তি। যার জন্য দেশের বাইরে কিন্তু 97 থেকে, তো 25 বছরের মতো হয়ে গেল না, তো বাইরের থেকে কাজ করা একটু কঠিন, কারণ আমরা ছুটি পাই মাত্র 2 সপ্তাহ। এই 2 সপ্তাহে কি করব? নিজের দেশে যাব নাকি অন্য কাজ করব, গানের কাজ করব? তো সব কিছু মিলিয়ে একদম একটু কষ্ট হয়ে গিয়েছিল। আরও কষ্ট হয় যে আমরা তো একটা গ্যাপ হয়ে যায়, বহু বছরের একটা গ্যাপ হয়ে যায়, যার জন্য আমাদের পরিচিত জনেরা থাকে না কাছে। তো আমার এখানে টরন্টোতে আমি তো কাজ করি যাদের সাথে, আহমেদ হোসেন আমার গুরু আমি ডাকি। তো অনেক আগে আমি বললাম যে আমার না খুব শখ নচিরদার সাথে যদি কাজ করা যেত, ওনার কথা এবং সুরে আমি গাইতে চাই। আমি জানি এটা হবে না, কিভাবে, আমি তো চিনি না। তখন উনি বলল দাঁড়াও আমি ব্যবস্থা করি, দেখি। ওনার তো অনেক পরিচয় চারিদিকে, উনি দেশে ছিলেন অনেক বছর, যাই হোক। তো উনি ফোন নাম্বার জোগাড় করে আমাকে দিলেন, ঠিক আছে। তো সেই নাম্বারটা পেয়ে তো আমি মহা খুশি। হ্যাঁ, এবং মজার ব্যাপার যে আমি যখন ফোন করলাম নচিদা কিন্তু ধরলেন,
আচ্ছা, ধরার পরে কথা টথা বললাম, আমি বললাম আমি গান করতে চাই আপনার কথা এবং সুরে। হ্যাঁ, তো আর একটা কথা না বললেই নয়, আমি যার সাথে সংসার করি, ঘর করি, আমার বাড়ির কর্তা বলবো। আসবো আসবো, তার কথাই আসবো তো আবারও। ও আবার ভীষণ কনভিন্স করতে পারে সবাইকে। আচ্ছা। হ্যাঁ, একটা জাদু আছে ওর মধ্যে। তো ওকে ফোন ধরিয়ে দিলাম, ও কথা বললো দাদার সাথে। আচ্ছা, তারপরে দাদা তো কনভিন্স। দাদা বললো ঠিক আছে আমি কাজ করতে পারি, কিন্তু আমাকে গান শোনাতে হবে, কারণ আমাকে তো জানে না। তা আর আমি তো পাগল, আমি তো গান শোনাতে হবে। আমি বললাম, হ্যাঁ আমি এখনই শোনাবো। হ্যাঁ, তো যাই হোক গান শোনালাম। দাদা বললো ঠিক আছে আমি তোমার কাজ করব, তোর কাজ করব। বাহ, তারপরে তো আমি বললাম দাদা ঠিক আছে, আমি তো খুশি, অনেক খুশি যে আচ্ছা ঠিক আছে আমাকে গানগুলো পাঠিয়ে দেন, আমি প্র্যাকটিস করব, কারণ আমি দেশে গিয়ে তো সময় পাবো না, অনেক তাড়াহুড়ো থাকবে। তো উনি বললো নো, তুমি এখানে আসবে, আসার পরে তুমি হাতে ট্র্যাক পাবে, গানের কথা পাবে, সব কিছু পাবে, তখন তুমি ভোকাল দেবে। মানে কতটা চাপের ছিল। হ্যাঁ, আচ্ছা। এমনিতে ছুটি নেই, কাজ হ্যাঁ। করি, তো দেখা যায় যে এক সপ্তাহের মধ্যে 8টা নতুন গান। আর আমরা তো একটু ফাঁকিবাজি না, যে অত তো গানের সাথে সময় দিতে পারি না, সত্যি কথা যেটা। তো একটু চাপই ছিল, কিন্তু কাজটা হয়েছে। কারণ I was কেন so হয়েছে lucky. জানো, তুমি যে স্বপ্ন দেখো, যারা স্বপ্ন দেখে এবং তারা কিন্তু স্বপ্নকে সার্থক করতেও পারে। তুমি এই যে ইচ্ছা শক্তিটা যদি থাকে, মানুষ যে কোনো কাজ করতে পারে। তোমার এই অদম্য ইচ্ছাটা তোমাকে পূর্ণ করেছে, সেটা আমিও বিশ্বাস করি। এই জিনিসটা আমি ভীষণ বিশ্বাস করি, আমি চাইলে করতে পারবো, তুমিও পেরেছো। তোমাকে এই জন্য আমি অনেক সবসময় অ্যাপ্রিসিয়েট করি তোমাকে এই জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, আর খুব সুন্দর সুন্দর গান ছিল কিন্তু নচিকেতার সঙ্গে, না? হ্যাঁ হ্যাঁ, দারুণ সুন্দর। ওখান থেকে একটা গান শুনতে পারি কিন্তু, না আমরা? হ্যাঁ, শুনতে পারি। আচ্ছা, চলো চলে ঠিক আসি। আছে, শোনাই। হ্যাঁ, হুম। আমার খুব পছন্দের একটি গান। তোর ও দুহাত ধরে শুধু পথ চলা, তোর ও গান শুনে শুনে কথা বলা, তোর ও হাসি বনভাসি সে যে জীবনে, যেন মৃত্যু নীল জমা তোর কিছু না বলা, তোর ও দুহাত ধরে শুধু পথ চলা। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন।